নিষ্কৃতি বা জামিন ছেড়ে দিন, চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পরই এটা কার্যত নিশ্চিত হয়ে গেল যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লাগতে চলেছে ফেমার মতো ভয়ঙ্কর চার্জ। এবং এর যদি কোনো ক্রেডিট দিতে হয় যে এই পার্থ চট্টোপাধ্যায় যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরঘুর করতেন, তৃণমূল কংগ্রেসের বড় বড় পদ অলঙ্কৃত করে থাকতেন, রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শিল্পমন্ত্রীর মতো ভারী ভারী দপ্তর সামলাতেন, তারা এই সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকার যে দুর্নীতি করেছে, এদের কোনো ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। এই জায়গাটা আদালত কিন্তু সুস্পষ্ট করতে চলেছে যে সত্যিই তারা যদি এই ধরনের কোনো কাজ করে থাকে, তাহলে কারুর কোনো সেটিং ফিটিং ব্যাটিং হিটিং কিচ্ছু কাজে লাগবে না। আদালত বিচার করবে এবং এদের শাস্তি সুনিশ্চিত করবে। এই পার্থ চট্টোপাধ্যায়ের চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে গত কয়েকদিন ধরেই একটা ডামাডোল চলছিল এবং অবশেষে সেই চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হলো। এই মামলায়, যেটা নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেই যে চার্জ গঠনের প্রক্রিয়া, সেখানে দেখা যাচ্ছে এই মামলায় ১ নম্বর অভিযুক্তের নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন, যার কোমরে দড়ি পরিয়ে ইডি তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। এবং ২ নম্বর নাম রয়েছে তার প্রিয় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এবার এই চার্ট গঠনের প্রক্রিয়া নিয়ে যে ডামাডোলটা হচ্ছিল, সেখানে ইডির দিকে আঙুল উঠেছে এবং আদালত স্পষ্ট করে দিয়েছে যে এখানে কোনো ওভার স্মার্ট প্লে তারা কিন্তু অ্যালাউ করবেন না। যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ফলো করতে হবে। কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে মানেই সে দোষী নয়। আবার যখন এই ধরনের প্রক্রিয়া করা হচ্ছে, তখন দুদিক থেকেই কিন্তু সমানভাবে দেখতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকেও কিন্তু সমস্ত রকমের নথি দিতে হবে। ফলে ইডি যে নথিগুলো প্রাথমিকভাবে পৌঁছে দিচ্ছিল না, সেই জন্য ইডিকে তীব্র ভর্ৎসনা শুনতে হয়। এবং বলা হয়েছিল যে প্রয়োজনে রাত জেগে কাজ করুন এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত কিছু দিয়ে আসুন। ইডি মূলত যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছিল আদালতকে, যে দেখুন, আমাদের কাছে কিছু এমন এভিডেন্স আছে যেগুলো আমরা দিয়ে দিলে এই মুহূর্তে এই মামলাটাকে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। তখন ইডিকে বলা হয় যে ভাই, তোমরা ওই সব সেন্সিটিভ ডেটা রেখে দাও না তোমাদের কাছে, কে বলেছে সেগুলোকে দিতে? কিন্তু সেটা বাদ দিয়ে বাকি যে ডকুমেন্টস রয়েছে, সেই সমস্ত ডিটেল ডকুমেন্টস কেন তোমরা দেবে না? যাই হোক, এই সমস্ত কিছু করার পর এই যে ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে, তাদের সকলকেই আজকে ফাইনালি সশরীরে আদালতে হাজির দেওয়ানো হয়। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আদালতের জায়গাটা বারবার বলছি একটাই কারণে। দেখুন, ৩১শে ডিসেম্বরের মধ্যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইডির প্রতি। কিন্তু আমরা দেখলাম যে বড়দিনের ছুটি পড়ে গেছে, এখন ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি পেরিয়ে সেই নতুন বছরে কোর্ট খুলবে, কিন্তু তার মাঝখানেও ইডি কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়াটা শেষ করতে পারেনি। ফলে একটা আশঙ্কা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের যে জায়গাটা ছিল সেটা কি এবার ভেস্তে যেতে চলেছে। কিন্তু আদালত সুনিশ্চিত করে দিল যে ভাই, ছুটি ফুটি ওসব বুঝি না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, ছুটির দিনেও আদালত শুনবে। ফলে বিচার ভবনে ইডি সিবিআই যে স্পেশাল আদালত রয়েছে, সেখানে মাননীয় বিচারপতি শুভেন্দু সাহা, তিনি কিন্তু ছুটির দিনেও সেখানে বসলেন। এবং বসার পর আজকে সকলকে যখন হাজিরা দেওয়ানো হয়, তখন ইডি এক 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 করে সকলের বিরুদ্ধে তাদের যে চার্জটা গঠন করছেন, তাদের যে অভিযোগগুলো নিয়ে এসছেন এবং তার সপক্ষে যে প্রমাণগুলো আছে, সেইগুলোর বেসিসে কোন কোন ধারা লাগতে পারে, সেই সমস্ত কিছু প্রক্রিয়া শুরু করেন। কিন্তু এখানে মজার ব্যাপার দেখা যায় যে পার্থ বলেন তাকে এই ইডির মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হোক। এবার এই ইডির মামলা থেকে যেহেতু তিনি নিষ্কৃতি চেয়েছেন, আদালতের যেটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী যে চার্জ গঠনের শুনানি সবার আগে তার মামলার ক্ষেত্রেই কিন্তু হবে। অর্থাৎ এই ৫৪ জনের মধ্যে পার্থ যেহেতু নিষ্কৃতি চেয়েছেন যে ইডির মামলায় আমি দোষী নই, আমি মনে করি আমি নির্দোষ, আমাকে ছেড়ে দেওয়া হোক, জামিন তো বটেই, আমাকে একদম এখান থেকেই মুক্ত করে দেওয়া হোক, ফলে তার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। আর সেই চার্জ গঠনের প্রক্রিয়া যখন সবার আগে শুরু হয়েছে, সেখানে যে যে অভিযোগগুলো আসছে, যেটার বেসিসে অনেকেই মনে করছেন ফেমার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে আসবে, সেটা হচ্ছে ইডি বলছে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে, মানে যেটা কালীঘাটের কাকু, যার ওই ভয়েস স্যাম্পল টেস্টিং নিয়ে এত টালবাহানা এত কিছু হলো, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে পার্থ, মানিক, শান্তনু, কুন্তল সকলের যোগই স্পষ্ট। এই প্রমাণ তাদের হাতে চলে এসছে। এমনকি কাকু ও পার্থের মধ্যে মোটা লেনদেন হয়েছে, তার প্রমাণও কিন্তু ইডির হাতে আছে। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটার কারণে বলছি ফেমার মতো জায়গা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বলছে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকাই পার্থ। কোথা থেকে আসছে সেটা একটু পরে আসছি।
এবার এই 50 কোটি টাকা যখন উদ্ধার হয়েছিল তখন একটা কথা চিন্তা করুন, সেখানে কিন্তু একাধিক জিনিস আরো উদ্ধার হয়েছিল। কি প্রচুর সোনা, পালতাল কিলো কিলো সোনা সেখানে পাওয়া গিয়েছিল, এবং সব থেকে বড় কথা, বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল। এই যে 50 কোটি টাকা, এটা যদি পার্থর হয়ে থাকে এবং সেই প্রমাণ ইডির হাতে থাকে, সেখানে বিদেশি মুদ্রা আছে। এবার আমাদের দেশে যেগুলো হয়, যে মামলাগুলো হয়, সে টাকা পাওয়া গেলে, কারোর বেআইনি টাকা পেলে সেখানে পিএমএলএ একটা লাগে, কিন্তু যখনই এটা ওই ফরেন কারেন্সি রয়েছে সেখানে কিন্তু ফেমা লাগে। আর ফেমা যদি সত্যিই চার্জের মধ্যে থাকে, তাহলে পার্থর এই মুহূর্তে জেল নিষ্কৃতির তো কোনো জায়গায় নেই, জেল মুক্তির তো কোনো জায়গায় নেই। উল্টে পাকাপাকিভাবে তার জীবনের বাকি দিনগুলো জেলেই কাটাতে হবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। এখন সেটা ইডি চার্জে নিয়ে আসেন কিনা শেষ অবধি, এবং আনার পর সেটা প্রমাণ করতে পারে কিনা, সেটা তো যখন মামলা এগোবে বোঝা যাবে। কিন্তু যেহেতু বলা হচ্ছে ওই উদ্ধার হওয়া পুরো টাকাটাই 50 কোটি টাকার পাহাড়, যেটা দেখে গোটা বাংলা চমকে গিয়েছিল, সেইটা পার্থরই, এটা ইডি সুনিশ্চিত করে বলছে। তখনই বিরোধী চার করছেন আইনজীবী মহল এবং বলছেন এই ফেমার মতো চার্জ কিন্তু এবার আসার মতো জায়গায় রয়েছে। এবং শুধু এই অর্পিতার কাছ থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকার পাহাড়ই নয়, এটা বলা হচ্ছে যে অর্পিতার নামে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ছিল, সেগুলো খুলেছিলেন আসলে পার্থ, এবং অর্পিতার নামে ব্যাংক অ্যাকাউন্ট হলে সেগুলো অপারেট কিন্তু এই পার্থই করতেন। এছাড়াও তার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে একাধিক ভুয়ো সংস্থা খুলে দেদার লেনদেন চালিয়ে গিয়েছেন, কোটি কোটি টাকার লেনদেন চালিয়ে গেছেন। এবং এই ব্যাপারে অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গে ইডির হাতে সব থেকে বড় প্রমাণ যেটা হতে চলেছে, সেটা হচ্ছে অর্পিতা মুখার্জির বয়ান। অর্পিতা নাকি জিজ্ঞাসাবাদের সময় এই সমস্ত কিছুই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ ওই যে পার্থ চ্যাটার্জি সেখানে ভার্চুয়ালি দেখা হচ্ছে, লাভ সাইন দেখানো হচ্ছে, অনেক কিছু যে ব্যাপার হয়েছে, সেই প্রেমের সম্পর্ক আপাতত অতীত। অর্পিতা মুখার্জি স্বীকার করে নিয়েছে পার্থর এই সমস্ত কুকীর্তির কথা। এবং এখানে আর একটা পয়েন্ট আইনজীবীরা বলছেন, সেটা হচ্ছে ওই যে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট ট্রাস্ট তৈরি করেছিলেন পার্থ, যার থ্রু দিয়ে কালো টাকা সাদা করা হতো, সেই ব্যাপারে কিন্তু পার্থর জামাই কল্যাণময়, সেও কিন্তু এটা নিয়ে বয়ান দিয়ে দিয়েছে। এবং সেই জায়গাতে মনে করা হচ্ছে অন্যান্য তথ্য প্রমাণের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা, এটাকে এস্টাবলিশ করা হবে, এবং তার জামাই কল্যাণময়, সেটা তো এস্টাবলিশড। সুতরাং তাদের বয়ানটাকেও কিন্তু ইডি এখানে কাজে লাগাবেই। এবং যদি ইডি এটা কাজে লাগায়, সেক্ষেত্রে কিন্তু পার্থর ক্ষেত্রে ডিফেন্ড করার জায়গাটা আর সেইভাবে কিছু থাকবে না। এবং এখানে যেটা ইডি সব থেকে বড় কথা বলেছে, যে এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে পার্থ। যেহেতু শিক্ষামন্ত্রী ছিল, সুতরাং সেই সরকারি ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সেটার অপব্যবহার করে এই সমস্ত রকমের দুষ্কৃতি কার্য করেছে, এই সমস্ত দুর্নীতি করেছে। এবং এবং সব থেকে বড় কথা, আহ এই সরকারি ক্ষমতার যে প্রয়োগ হয়েছে, এইখানটাই এটা 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 খুব গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু ইডি ইউজ করে নিয়েছে। সরকারি ক্ষমতার প্রয়োগ করেছে, তার মানে আহ, এই এই ঘটনাটা কি এই রাজ্যের আইবি, গোয়েন্দা, পুলিশ, কোনো বিভাগ কেউ জানতে পারেনি? যেটা হয়তো যখন বিচার প্রক্রিয়াটা হবে তখন তার ছবিটা আরো বেশি স্পষ্ট হবে। কিন্তু সেই দিকেও কি ইডি আলটিমেটলি আঙুলটা তুলে দিল, এবং সেই দিকটা নিয়েও বিচারের জায়গাটা কি থাকবে? এই জায়গাটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। আর পার্থর বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে পার্থ অন্যের নামে মোবাইল তুলতো, মোবাইলের সিম তুলতো, করে সেই মোবাইলটা ব্যবহার করতো, করে পুরো অপারেশনটা ঘটাতো। অর্থাৎ পার্থর বিরুদ্ধে যে চার্জ গঠনের প্রক্রিয়া, সেখানে কিন্তু একাধিক ভয়ঙ্কর ধারায় অভিযোগ রয়েছে। এবং ইডি সেই অভিযোগগুলোই কিন্তু নিয়ে আসবে, কেননা এই অভিযোগগুলো নিয়ে আসার পর তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। তার মানে এই সমস্ত কিছুর প্রমাণ তাদের হাতে রয়েছে। এখন এইগুলো যদি সত্যিই প্রমাণ হিসেবে থাকে, তাহলে পার্থর জেল মুক্তিটা হবে কি করে? পার্থ জামিনটা পাবে কি করে? একজন এতগুলো অন্যায় করে নিয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়াটা ফাইনালি শুরু হয়ে গেল। তবে এখানে আরেকটা জিনিস নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে, যে যেখানে সুপ্রিম কোর্টে পার্থ জামিন হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকছে, এবং সুনির্দিষ্ট টাইম লাইন ধরে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে তোমরা এইভাবে করো বিচার প্রক্রিয়াটা, সেখানেও ইডি এতখানি ঢিমেতাল করছিল কেন? এটার পিছনে কোন উদ্দেশ্য রয়েছে? সত্যিই কি ইডির যে এফিসিয়েন্সি, সেটা প্রশ্নের মুখে এর ফলে পড়ে গেল না? নাকি ইডি এফিসিয়েন্ট, সেখানে এই এই চার্জগুলো নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে, যার সপক্ষে তাদের প্রমাণ আছে, এই প্রমাণগুলো জোগাড় করে নিয়েছে, তাহলে তারা এতখানিও ক্যালাস নয়? এটা কি কোনো স্ট্র্যাটেজিক্যাল মুভ ছিল? কোনো কারণে তারা ব্যাপারটাকে
অন্যদিকে নিয়ে যেতে চাইছিল, এই ছবিটাও কিন্তু স্পষ্ট হচ্ছে না। কিন্তু যাই হোক, ছবিটা একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, আদালত কিন্তু ছেড়ে কথা বলবে না। কেননা আদালত এই জায়গাটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক, পার্থরা সত্যিই সরকারি ক্ষমতার অপব্যবহার করে এই কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, আর যদি সেটা করে থাকে তার জন্য শাস্তি সুনিশ্চিত হওয়া উচিত। আর না হলে ইডি সত্যিই কোথাও রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই ধরনের জায়গা নিয়ে আসছে। যেটাই হোক, সেই ফয়সালাটা আলটিমেটলি করার জায়গা হয়েছে। ফলে বিচারের নামে, তদন্তের নামে আমি দিনের পর দিন ফেলে রাখবো আর আলটিমেটলি কোনো কনক্লুশনে আসবো না, এই জায়গাটা হতে দেওয়া যাবে না। আর সেই কারণেই ইডিকেও কিন্তু কড়া ধাতানি খেতে হয়েছে। এবং বিচার প্রক্রিয়ার কোর্টের ছুটি পড়ে যাওয়ার পরেও সেই ছুটির মরশুমেও বিচারপতিরা আসছেন এবং পুরোটা শুনানি করছেন। দীর্ঘ ম্যারাথন শুনানি হবে। এবং ছুটির দিনেও যেহেতু আসছেন, তাহলে মনে করা হচ্ছে যে যেরকম আরজিকর মামলার সঞ্জয় রায়ের শুনানি হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু কোনো গ্যাপ দেওয়া হবে না। টানা শুনানি করে খুব শীঘ্রই এই শুনানি প্রক্রিয়াটা, বিচার প্রক্রিয়াটা শেষ করে ফাইনাল ভার্ডিক্টের দিকে কোর্ট এগোবে। কি রায় হবে সেটার দিকে তো গোটা বাংলা তাকিয়ে থাকবে, কিন্তু কোর্টের যে মহামান্য আদালতের এই যে পজিটিভ অ্যাঙ্গেলটা, যে আমরা কাউকে রেহাই দেব না, যে আর যেটা প্রাপ্য তাকে সেটাই করব, বিচারটা করব, এবং সেক্ষেত্রে ইডিকেও আমরা ছাড় দেব না, ওদেরকেও ধাতানি দেবো, এই মানসিকতাটা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে, কেউ যদি কাউকে কোনোভাবে বাঁচাতেও চায় এই মামলায় বোধহয় সেটা সম্ভব হবে না। শেষ পর্যন্ত বাংলা নিয়োগ দুর্নীতিটা কে করেছে এবং সেটা তো জানতে পারবেই, তার পাশাপাশি তাদের শাস্তিটাও বোধহয় সুনিশ্চিতভাবে জানতে পারবে। চার্জ গঠনের প্রথম দিনেই সেই জল্পনাটা কিন্তু উস্কে গেল। কি বলবেন আদালতের এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।